আজকে আমরা নেটওয়ার্কিং এর যে পোর্শনটা করব সেটা হচ্ছে টোপোলজি। আমরা নেটওয়ার্কিং এর যে অংশটা আজকে করব সেটা হলো টোপোলজি। এই যে টোপোলজি, এই টোপোলজি শব্দের অর্থ হচ্ছে জ্যামিতিক আকার। মানে টোপোলজি শব্দের যদি আমরা বাংলা অর্থ করি তাহলে দাঁড়ায় হচ্ছে জ্যামিতিক আকার। দেখো, আমরা নেটওয়ার্ক যে তৈরি করছি সেই নেটওয়ার্কে আমরা নোডগুলোকে বিভিন্ন প্যাটার্নে রাখছি। যে শেপটা তৈরি হচ্ছে, যে আকারটা তৈরি হচ্ছে, যে জিওমেট্রিক্যাল শেপটা তৈরি হচ্ছে, সেইটাকে আমরা বলবো হচ্ছে টোপোলজি। তাহলে আরেকবার বলি যে আমরা নেটওয়ার্কে যে নোডগুলোকে কানেক্ট করছি তাতে বিভিন্ন রকমের আকৃতি বা আকার বা জিওমেট্রিক্যাল শেপ আসছে, তো সেই শেপগুলোকে বলা হয় টোপোলজি। টোপোলজি আমাদের বেশ কয়েক রকম টোপোলজি পড়তে হবে। যেরকম 1 নম্বর হচ্ছে বাস টোপোলজি, 2 নম্বর হচ্ছে রিং টোপোলজি, 3 নম্বর স্টার টোপোলজি, 4 নম্বর মেশ টোপোলজি এবং 5 নম্বর হচ্ছে ট্রি টোপোলজি। এই 5টা রকমের টোপোলজি আমাদের করতে হবে এবং প্রত্যেকটা এই যে আমরা এখানে টোপোলজি গুলো দেখলাম, এই টোপোলজি গুলোর প্রত্যেকটার কিছু সুবিধা অসুবিধা রয়েছে এবং সেগুলো থেকে কোয়েশ্চেন আসে, অতএব সেগুলো আমাদের ভালো করে পড়ে নিতে হবে। ঠিক আছে, আমরা তাহলে কি বললাম আরেকবার একটু সাম আপ করে দিই যে টোপোলজি মানে হলো নেটওয়ার্কে কম্পিউটার গুলোকে অর্থাৎ নোড গুলোকে আমরা যেভাবে কানেক্ট করছি তাতে যে শেপটা আসছে বা জিওমেট্রিক আকারটা আসছে বা জ্যামিতিক আকারটা আসছে সেটাকেই বলে হচ্ছে টোপোলজি। টোপোলজি আমাদের 5 রকম পড়তে হবে। একটা হচ্ছে বাস, রিং, স্টার, মেশ এবং ট্রি টোপোলজি। আমরা এখন পড়বো হচ্ছে বাস টোপোলজি এবং আমি বললাম প্রত্যেকটা টোপোলজিরই কিছু সুবিধা অসুবিধা রয়েছে। আমরা এখন সেই টোপোলজি গুলোর সুবিধা অসুবিধা গুলো একটু দেখি। এটা দেখো, বাস টোপোলজি যদি আমরা একটু আঁকি, এটা মাঝখান দিয়ে একটা মেইন কেবল থাকে, এর দুপাশে নোডগুলো কানেক্ট করা থাকে। ধরো এটা N1, এটা N2, এটা N3, এটা N4। ঠিক আছে, এই টোপোলজির যেটা সুবিধা সেটা হলো 1 নম্বর আমরা এখানে ধরো অ্যাডভান্টেজেস দিচ্ছি, মানে সুবিধা। সুবিধার ক্ষেত্রে 1 নম্বর বলা যায় যে নেটওয়ার্কে মানে এই ধরনের বাস টোপোলজিতে যে কেবল লেংথ প্রয়োজন প্রত্যেকটা নোডকে কানেক্ট করতে সেটা সবচেয়ে কম। তার মানে কেবল লেংথ মানে যে মিডিয়াটা দিয়ে যুক্ত করা হয়, কেবল লেংথ সবচেয়ে কম প্রয়োজন। ঠিক আছে, 2 নম্বর সুবিধা হচ্ছে যে দেখো, যখন যদি এই N1, N2, N3, N4 এই নোডগুলোর মধ্যে যে কোনো একটা নোড খারাপ হয়ে যায়, ধরে নাও আমি দেখলাম যে N2 খারাপ হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে? মানে নেটওয়ার্কটা কি ডেটা ট্রান্সমিশন করতে পারবে? একমাত্র N2 ডেটা পাবে না, N2 যেহেতু খারাপ হয়ে গেছে, কিন্তু বাকি কিন্তু নেটওয়ার্কটা কিন্তু ইনট্যাক্ট রয়েছে। অতএব কোনো নোড খারাপ হয়ে গেলেও নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না। ঠিক আছে, তাহলে দুটো সুবিধা দেখা গেল। একটা হচ্ছে কেবল লেংথ সবচেয়ে কম, মানে নেটওয়ার্কে থাকা নোডগুলোকে যুক্ত করতে কেবল লেংথ অনেক কম
কেবল কম লাগে। আর 2 নম্বর হচ্ছে কোনো নোড খারাপ হলেও নেটওয়ার্কে তার কোনো প্রভাব পড়ে না। এবার যদি আমরা অসুবিধা দেখি, ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধার ক্ষেত্রে হচ্ছে যে দেখো মেইন কেবলের উপর ডিপেন্ডেন্ট। এই যে মাঝখানে যে মেইন ট্রাঙ্ক কেবলটা রয়েছে, আচ্ছা এখানে একটুখানি আমি বলে দিই, এটাকে বলে মেইন ট্রাঙ্ক কেবল, এটা লিখে দিই। মেইন ট্রাঙ্ক কেবল, এই মেইন ট্রাঙ্ক কেবলের উপরে ডিপেন্ডেন্ট, ফলে মেইন ট্রাঙ্ক কেবল যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু মেইন ট্রাঙ্ক কেবল খারাপ হলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে যে দেখো এই ডিস্টেন্সটা যদি ক্রমশ বাড়তে থাকে, ধরো এটা এই যে নোটগুলো এখানে এখানে আমি 4টে নোট দেখিয়েছি, 4টে বেশি থাকতেই পারে খুব স্বাভাবিকভাবে। তাহলে সেক্ষেত্রে সেই নোটগুলোর মধ্যে ডিস্টেন্স যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু রিপিটারের প্রয়োজন হয়। রিপিটার প্রয়োজন হয় বেশি দূরত্বে ডেটা ট্রান্সমিট করার জন্য। ঠিক আছে। এছাড়া আরো অসুবিধা হয়, আমাদের যেহেতু এমসিকিউ এসএকিউ ছাড়া অন্য কিছু নেই এবং সেখানে একটা করে বা দুটো করে সুবিধা অসুবিধা লিখতে দেয়, তাই জন্য আমরা এর চেয়ে বেশি কিন্তু সুবিধা অসুবিধা লিখছি না। যেরকম দেখো এইখানে একটু বলে রাখি যে সুবিধার ক্ষেত্রে যে কেবল লাইন সবচেয়ে কম আর কোনো নোড খারাপ হলেও নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ে না, এই দুটো ছাড়াও একটা সুবিধা হচ্ছে যে নতুন নোড, 3 নম্বর এখানে লিখে দিচ্ছি, যে নতুন নোড ইনসার্ট করা সহজতর। তার কারণ হচ্ছে দেখো যে আমি যদি এইখানে একটা নতুন নোড ইনস্টল করতে চাই, এই ধরো N3 আর N4 এর মাঝখানে, বা আমি এখানে করি N1 N2টা ধরো খারাপ হয়ে গেছে, আমি এখানে একটা নতুন নোড ইনস্টল করতে চাই, আমি যে কোনো জায়গাতে আমি নতুন নোড কিন্তু ইনস্টল করতে পারি। অবশ্যই তার কিছু লিমিটেশন থাকবে, কিন্তু যে কোনো সময় আমরা নতুন নোড ইনসার্ট করতে পারি এবং নোড খারাপ হয়ে গেলেও নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ছে না, ফলে এটা নেটওয়ার্কের বাস টোপোলজির ক্ষেত্রে এগুলো হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে যে মেইন ট্রাঙ্ক কেবল, যেহেতু মেইন কেবলটা দিয়ে ডেটা ট্রান্সমিট হচ্ছে, কোনোভাবে যদি এই তারটা কেটে যায়, ছিঁড়ে যায়, ট্যাম্পার হয়ে যায়, তাহলে কিন্তু ডেটা মানে আর পাস হবে না, ওদের নেটওয়ার্কিং বন্ধ হয়ে গেল। আর 2 নম্বর হচ্ছে যে বেশি দূরত্বে ডেটা ট্রান্সমিট করতে গেলে সেক্ষেত্রে রিপিটার প্রয়োজন হবে, রিপিটারের জন্য এক্সট্রা কস্টিং হবে, খরচ বাড়বে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে রিং টোপোলজি। আচ্ছা, রিং টোপোলজি শুরু করার সাথে সাথে আমি পাশে একটু বাস টোপোলজিটা এঁকে রাখি যাতে তোমরা সহজেই কানেক্ট করতে পারো নিজেদেরকে। এটা একটা বাস টোপোলজি ছিল এবং নোটগুলোর নামকরণ যদি N1 N2 N4 এরকম করে থাকে। আচ্ছা, এবার রিং টোপোলজির ক্ষেত্রে দেখো, রিং টোপোলজির ক্ষেত্রে কি হয়
যে এখানে একটা নোড আছে, ধরে নাও N1, এ আর একটা নোডকে ডেটা ট্রান্সমিট যুক্ত আছে N2, N3, N4, এরকম করে আরো অনেক নোড থাকতে পারে, কিন্তু সেই নোডগুলো এসে ফার্স্টের যে নোডটা তার সাথে কানেক্টেড। N1, N2, N3, N4, N5 n সংখ্যক নোড থাকতে পারে, কিন্তু যেটাই হোক না কেন লাস্টের নোডটা অবশ্যই আবার ফার্স্ট নোডের সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে একটা রিং ফর্ম করলো, একটা চেইন ফর্ম করলো, এই জন্য এই টোপোলজিটার নাম হচ্ছে রিং টোপোলজি। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই রিং টোপোলজির ক্ষেত্রে কিন্তু ডেটা ট্রান্সমিশনটা হয় ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে দেখো, এখানে যদি আমি ক্লকওয়াইজ দিলাম, তার মানে N1 N2 কে ডেটা পাঠাবে, N2 N3 কে, N3 N4 কে, N4 আবার তারপরের নোডগুলো হয়ে N1 এ আসবে। উল্টো দিকে কখনো কিন্তু যেতে পারবে না, মানে N1 এদিকের লাস্টের নোডকে পাঠালো, সেটা কিন্তু হবে না, যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এখানে সাপোর্ট করে না। এই ক্ষেত্রে হয়, আমি বারবার বলছি যে ডেটা ট্রান্সমিশন হয় আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো একটা হবে, এবং যেহেতু আমি এক্ষেত্রে ক্লকওয়াইজ করেছি তাই অ্যান্টি ক্লকওয়াইজ হবে না। এবার এটার ক্ষেত্রেও সুবিধা অসুবিধা দেখো আছে। অ্যাডভান্টেজেস বা সুবিধা হলো, বাস টোপোলজির মতো এখানেও কেবল লেন্থ বাসের মতো কেবল লেন্থ এখানেও কম লাগে। ঠিক আছে, আচ্ছা, 2 নম্বর সুবিধা হচ্ছে, দেখো একটা জিনিস, যে N1 থেকে N4 এ যখন আমি ধরে নিলাম ডেটা পাঠানো হচ্ছে, তাহলে কিন্তু N2 N3 হয়ে N4 এর কাছে আসতে হবে। এটা একটা যেরকম অসুবিধা, আবার এটা সুবিধাও। একটা সুবিধা হচ্ছে যে N1 থেকে N4 কে একটা লং ডিস্টেন্স, সেটা কিন্তু অন্যান্য ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী যে নোডগুলো আছে সেই নোডগুলোর গাইডেন্সের মধ্যে দিয়ে N4 এর কাছে এসে পৌঁছাচ্ছে। N2 এর কাছে ডেটা গেল, N2 দেখলো এটা কার ডেটা না N4 এর, ও আবার দায়িত্ব সহকারে সেটা কিন্তু আবার ট্রান্সমিশন মিডিয়াতে পাঠিয়ে দিল। N3 রিসিভ করলো, N3 দেখলো সেটা N4 এর জন্য ডেটা, অতএব ও রেসপন্সিবল হয়ে সেটা আবার N4 এর কাছে ডেটা ট্রান্সমিট করে দিল। অতএব মাঝখানের নোডগুলোকে কিন্তু একটা গাইডেন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে, এবং ওরা ডেটাগুলোকে চেক করে কার অ্যাড্রেস লেখা আছে সেটা দেখে N4 এর কাছে পাঠিয়ে দিচ্ছে। এরকম হয় না, আমরা অনেক সময় যাই, ধরো কোথাও একটা গেছি দূরে, আমি ঠিক করলাম যে আমি প্রতি মুহূর্তেই নতুন জায়গায় এসেছি, প্রতি মুহূর্তেই আমি কিন্তু জিজ্ঞেস করতে যাবো লোক। তা আমি একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা অমুকের বাড়ি কোথায়? উনি বললেন যে আরেকটু এগিয়ে যান, আপনি 2টো ক্রসিং পেরিয়ে যাওয়ার পরে আবার জিজ্ঞেস করবেন। তো সেই আবার 2টো ক্রসিং পেরিয়ে গিয়ে আবার একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন এই ডান দিকের গলি দিয়ে চলে যান, আপনি এখান থেকে একটা ক্রসিং পেরিয়ে যাওয়ার পরে কাউকে জিজ্ঞেস করবেন। ঠিক সেই ব্যাপারটাই হচ্ছে এখানে, যে N1 N2 এর কাছে জিজ্ঞেস করছে, যখন ডেটা এলো সে অ্যাড্রেসটা জানতে পারলো, সে বলে দিল যে কোন দিকে যেতে হবে, এবং N3 এর কাছে যখন পৌঁছালো N3 আবার বলে দিল কোন দিকে যেতে হবে, এবং আলটিমেটলি গিয়ে সে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছে। তাহলে একটা সুবিধা হলো যে মধ্যবর্তী নোডগুলোর গাইডেন্স পেয়ে ডেটা ট্রান্সমিট হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইটা গেল সুবিধা। আচ্ছা, এবার যদি আমরা অসুবিধায় আসি,
আমি অসুবিধাটা এইখানে লিখি, ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, অসুবিধাটা লিখলাম না, তোমরা বুঝতেই পারছো যে ডিসঅ্যাডভান্টেজ মানে হচ্ছে অসুবিধা। আচ্ছা, অসুবিধার ক্ষেত্রে প্রথমেই 1 নম্বরে আমি যেটা বলবো, দেখো যে কোন নোড যদি একবার খারাপ হয়ে যায়, ধরো N1 N4 কে ডেটা পাঠাবে, বাই চান্স N3 খারাপ হয়ে গেল, ঠিক আছে, N3 খারাপ হয়ে গেল, তাহলে কি হলো, এই যে চেন রিং যে ফর্মটা একটা, সেই রিংটা কিন্তু ভেঙে গেল। মানে তুমি বলতে পারো যে এখন N1 তো N2 কে ডেটা পাঠাতে পারি না, পাঠাতে পারবে না। তার কারণ হচ্ছে যে রিং টোপোলজি, রিং এর যে কনসেপ্টটা, সেই রিং এর কনসেপ্টটাই কিন্তু নষ্ট হয়ে গেল। ফলে আমরা বলতে পারছি কোন নোড খারাপ হলে নেটওয়ার্ক বসে যাবে, মানে পুরোপুরি নেটওয়ার্ক অফ হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যেটা আমরা বাস্তবলজির ক্ষেত্রে দেখলাম যে নতুন নোড ইনসার্ট করা, নতুন নোড যুক্ত করাটা খুব সহজ। এখানে কিন্তু ব্যাপারটা অত সহজ নয়। কেন, দেখো আমি বলি যে ধরো তুমি ঠিক করলে যে N2 আর N1 এর মাঝে একটা নতুন নোড তুমি দেবে, ধরো এটা N5 তুমি নাম দিলে। এখন এই লিঙ্কটা তার মানে খুলে ফেলতে হবে। এই লিঙ্কটা খুলে ফেলা মানেই, মানে এটাকে তোমার যদি নেটওয়ার্কের মধ্যে আনতে হয়, এই নোডটা, এই লিঙ্কটা খুলতে হবে। এই লিঙ্কটা খোলা মানে কিন্তু নেটওয়ার্কটা বন্ধ হয়ে গেল। এই লিঙ্কটা খুলে তুমি নতুন করে N1 এর সাথে N5 টাকে কানেক্ট করবে, আবার N5 টাকে N2 এর সাথে কানেক্ট করবে, তবে গিয়ে এই নোডটা নেটওয়ার্কের মধ্যে এলো এবং তখনই কিন্তু নেটওয়ার্কটা ফাংশন করা শুরু করবে। আবার এতক্ষণ কিন্তু নেটওয়ার্কটা বন্ধ ছিল, মানে যতক্ষণ আমরা N5 কে যুক্ত করছি ততক্ষণ কিন্তু নেটওয়ার্কটা বন্ধ ছিল। অতএব কি বলতে পারলাম, যে নতুন নোড অ্যাড করা, নতুন নোড যুক্ত করতে হলে নেটওয়ার্ক বন্ধ রেখে কাজ করতে হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা দুটো সুবিধা দেখলাম, যে রিং টোপোলজির ক্ষেত্রেও দুটো সুবিধা, একটা হচ্ছে পাসের মতো কেবল লেন্থ এখানে কম লাগে, আর 2 নম্বর হচ্ছে মধ্যবর্তী নোডগুলোর একটা গাইডেন্স পেয়ে ডেটা ট্রান্সমিট হয়। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে বললাম কোন নোড খারাপ হয়ে গেলে নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে, আর 2 নম্বর বললাম নতুন নোড যুক্ত করতে গেলে নেটওয়ার্ক বন্ধ রেখে কাজ করতে হবে। এছাড়া আরো কিছু সুবিধা অসুবিধা হয়, যেরকম এক্ষুনি একটা অসুবিধা আমি একটুখানি বলে রাখি, যেটা বলছিলাম যে মধ্যবর্তী নোডগুলোর গাইডেন্স পেয়ে ডেটা ট্রান্সমিট হয়, এটা যেরকম সুবিধা, তেমনি অসুবিধা কিন্তু দেখো যে N1 আর N4 এর মধ্যে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, N2 N3 কে তো ব্যস্ত থাকার কোনো মানে হয় না, অথচ ওরা সেই সময়টা আইডল থাকতে পারত, মানে কোনো কাজ না করে সে রেস্ট নিতে পারত, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না, যেহেতু ওদেরকে N4 এর ডেটা সেন্ড করার জন্য ব্যস্ত থাকতে হচ্ছে। ফলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে মধ্যবর্তী নোডগুলোকে অযথা ব্যস্ত থাকতে হয়, ঠিক আছে, এটাও বলতে পারো। আচ্ছা, তাহলে আমি এখানে একটু রিং টোপোলজিটা রেখে দিই। এবং এটা বললাম যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ এরও একটা লিখে মাঝখানটা পর লিখে দিলাম। তাহলে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ হয় রিং টোপোলজির ক্ষেত্রেও। আচ্ছা, এবার এখানে কয়েকটা জিনিস বলার আছে, যে সবসময় এরকম রিং ফর্ম করা মানে, রিং ফর্ম করতে গেলে এরকম গলি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি যদি দাগটাকে এই যে এরকম ভাবে যে N1 থেকে N2 এইভাবে না টেনে আমি যদি এইভাবে টানতাম, তাহলে এটাই একটা স্কোয়ার হতো, বা নোডের উপরে ডিপেন্ড করে ওটা রেক্ট্যাঙ্গেলও হতে পারতো। মোটমাট সার্কুলার পাথ হতে হবে আর কি, মানে চেন ক্রিয়েট করতে হবে, রিং তৈরি করতে হবে।
এবার রিংটা নট নেসেসারি যে ওটা সবসময় সার্কুলারই হবে, রিংটা রেক্ট্যাঙ্গুলারও হতে পারে, রিংটা স্কোয়ারও হতে পারে। ঠিক আছে, রিং মানে আমি বলতে চাইছি ক্লোজড লুপ হতে হবে। ঠিক আছে, যে N1 N2 N3 N4 হয়ে আবার N1, বা এখানে যদি N6 অব্দি থাকতো তাহলে N6 আবার N1 এর সাথে কানেক্টেড, একটা ক্লোজড লুপ হতে হবে। তাহলে এটা গেল রিং টোপোলজি। আচ্ছা, আমরা এই 5টা টোপোলজির আজকে আমরা এই 2টো টোপোলজি করলাম, বাকি টোপোলজি গুলো আমরা আবার পরের ক্লাসে করব। ঠিক আছে, তোমরা বাস আর রিং টোপোলজি লিখে নিও। আমার এখানে বোর্ড খুব ছোট, তাই আমি দুটো সুবিধা অসুবিধার বেশি লিখতে পারলাম না। তো যেগুলো আমি মুখে বলে দিয়েছি সেগুলো তোমরা অবশ্যই খাতায় নোট করে নেবে।